আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোন সিস্টেমের ভরকেন্দ্রের গতি আলোচনা করো এবং দেখাও যে সিস্টেম এমন ভাবে গতিশীল হয় যেন এর সমস্ত ভর ভরকেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। তাহলে দেখো আমাদের বলছে কি ভরকেন্দ্রের গতি আলোচনা করো, তার মানে ভরকেন্দ্র কি আমরা এগুলো নিয়ে গত ক্লাসে কি আলোচনা করেছি। বলছে কি যে যে সিস্টেম এমন ভাবে গতিশীল হয় যেন এর সমস্ত ভর কি ভরকেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। তাহলে আমরা একটা সিস্টেম ধরে নিব যে সিস্টেমের মধ্যে অসংখ্য কণা আছে, কিছু কণার আমরা ভর বলে দিলাম m1 m2 m3। তারপরে আমরা কি করব তাদের অবস্থান ভেক্টর, যেগুলো সম্পর্কে আমরা কি গত ক্লাসে দেখেছি। তাহলে তাদের অবস্থান ভেক্টর কি হবে, m1 কণার জন্য কি r1, m2 কণার জন্য r2, m3 কণার জন্য কি r3। তাহলে তাদের আমরা মোট ভর বের করব। মোট ভর বের করবো কি প্রতিটা কণার যদি আমরা যোগ করি তাহলে আমরা তাদের মোট ভর পাবো। আর একটা কি আমরা গত ক্লাসে পড়েছি, এই যদি একটা কণা হয়, এটা যদি একটা কণা হয়, এটা একটা কণা, এটা একটা কণা, এই প্রতিটা কণার যোগফল কি মানে এই প্রতিটি কণা যে বিন্দুতে যার সমস্ত ভর কি কেন্দ্রীভূত থাকে তাকে বলা হচ্ছে ভরকেন্দ্র। তাহলে এই প্রতিটি কণার যদি ভরভ্রামক যা হবে, আর ভরভ্রামক কি ভর এবং তাদের দূরত্বের অর্থাৎ তাদের অবস্থান ভেক্টরের গুণফলকে ভরভ্রামক বলে। তার মানে এই কণাগুলোর ভরভ্রামক যা হবে এই বিন্দুতে এই কণার ভরভ্রামক কি সেম হবে। তার মানে প্রতিটি কণার ভরভ্রামক যদি আমরা যোগ করি যেটা পাবো, আর এই একটা কণার জন্য যে ভরভ্রামকটা পাবো দুইটা কি সমান হবে। তাহলে এখানে আমাদের বলছে সিস্টেম এমন ভাবে গতিশীল হয় যেন এর সমস্ত ভর কি ভরকেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। তাহলে আমরা প্রতিটি কণার জন্য আমরা ভরভ্রামক বের করব, তারপর তাদের যদি আমরা যোগ করি তাহলে আমরা কি আমরা সিস্টেমের ভরভ্রামকটা পেয়ে যাব। তাহলে দেখো ধরি কোনো সিস্টেমের কণাসমূহের ভর যথাক্রমে m1 m2 এভাবে করে কি mn, এবং তাদের অবস্থান ভেক্টর গুলো কি হবে, তাহলে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু সাপেক্ষে কণাগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে। তাহলে m1 এর জন্য তার অবস্থান ভেক্টর কি r1, m2 এর জন্য r2, m3 এর জন্য r3, এভাবে করে কি rn। তাহলে সিস্টেমের মোট ভর কি হবে, সিস্টেমের মোট ভর, তাহলে m ইকুয়াল টু m1 প্লাস m2 প্লাস m3 ইকুয়াল টু m প্লাস mn। তাহলে সিস্টেমের মোট ভর হবে কি প্রতিটি কণার যদি ভরকে আমরা যোগ করি তাহলে আমরা কি মোট ভর পাবো। তাহলে এটা সিস্টেমের মোট ভর বললাম আমরা m। তাহলে এই m এর জন্য এই সিস্টেমের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর কি হবে, তাহলে অবস্থান ভেক্টর যদি সিস্টেমের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর আর সি হয়, তবে এটা আমরা বললাম কি অবস্থান ভেক্টর সিস্টেমের মোট ভর m ইকুয়াল টু এটা মানে কি আমরা বলছি কি ভর কেন্দ্র হচ্ছে সমস্ত ভর যে বিন্দুতে কেন্দ্রীভূত থাকে। তার মানে এই ধরলাম আমরা এই বিন্দুতে সমস্ত ভরটা কেন্দ্রীভূত থাকে, এই ভরটা হচ্ছে m সমস্ত ভরটা, আর হচ্ছে তার ভর কেন্দ্রের অবস্থান ভেক্টরকে আমরা ধরলাম কি আর সি। তাহলে এখন আমরা তার ভরভ্রামকটা কি পাবো, এই m আর আর সি যদি আমরা গুণ করি তাহলে তার কি ভরভ্রামক পাবো। তাহলে দেখো m আর
সি ভরভ্রামক। তাহলে প্রতিটি কণার কি ভরভ্রামককে আমরা যোগ করব, প্রতিটি কণার ভরভ্রামক যোগ করলে কি এই সিস্টেমের মোট ভরভ্রামকের কি সমান হবে। তাহলে এটা কি হবে, এম আর সি হচ্ছে মোট ভরভ্রামক। আই কণার জন্য, প্রথম কণার জন্য হচ্ছে M1 R1 প্লাস M2 R2 প্লাস M3 R3 প্লাস এভাবে করে কি MN RN। এটাকে দিব আমরা 1 নং সমীকরণ। তাহলে দেখো এখন আমরা কি করব, আমরা এই সমীকরণটাকে সময়ের সাপেক্ষে ব্যবকলন বা কি অন্তরীকরণ করব। তাহলে সময়ের সাপেক্ষে ব্যবকলন করে, তাহলে দেখো এখানে আছে এম সময়ের সাপেক্ষে, তাহলে ডি আর সি বাই ডি টি। ভরকে আমরা কি করব, ভর তো হচ্ছে ধ্রুবক, ভরের তো পরিবর্তন হয় না, এই জন্য এটাকে রাখলাম আমরা এই আর অবস্থান ভেক্টরটাকে টি এর সাপেক্ষে করলাম। সেম একইভাবে এখানে M1 টা থাকবে ডি আর ওয়ান বাই ডিটি প্লাস M2 ডি আর টু বাই ডিটি প্লাস M3 ডি আর থ্রি বাই ডিটি। এভাবে করে কি হবে এম এন ডি আর এন কত ডিটি। এবার দেখো আমরা কি জানি, দূরত্বকে যদি সময় দ্বারা ভাগ করা হয় তাহলে কি বেগ পাওয়া যায়। দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে কি বেগ পাওয়া যায়, তাহলে এই হচ্ছে বেগ। তাহলে সেম একইভাবে এখানেও কি বেগ পাওয়া যাবে, তাহলে B1 M2 B2 M3 B3 এভাবে কি MN BN, এই প্রতিটার উপর ভেক্টর চিহ্ন দিবে। এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। এখন আমরা কি করব, এই সমীকরণটাকে আমরা আবার ব্যবকলন করব কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। তাহলে পুনরায় ব্যবকলন করে, তাহলে দেখো পুনরায় ব্যবকলন করলে আমরা কি পাই, এ হচ্ছে এম, বি কে করব তাহলে ডি ভি ভেক্টর বাই কত ডি টি ইকুয়াল টু M1 dV1 dt প্লাস M2 dV2 dt। এভাবে করে কতটুকু MN dVN dt। এবার দেখো আমরা কি জানি, বেগকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা ত্বরণ পাই। বেগকে সময় দ্বারা ভাগ করলে কি ত্বরণ পাই। সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে, ত্বরণ বলে। তাহলে হচ্ছে এম, ত্বরণকে কি এ দ্বারা প্রকাশ করে। তাহলে এখানে কি হবে M1, তাহলে এটাও কি ত্বরণ A1 M2 A2 এভাবে করে কি MN AN। এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি জানি, F ইকুয়াল টু কি M A। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র হতে F ইকুয়াল টু এম এ। দেখো আমরা জানি F ইকুয়াল টু এম এ, তাহলে এই যে এখানে কি আমাদের এম এ আছে, এখানেও এম এ, এখানেও কি এম এ আছে। তাহলে F ইকুয়াল টু যদি এম এ হয় তাহলে F1 ইকুয়াল টু কি হবে M1 A1, F2 ইকুয়াল টু কি M2 A2, এটাই তো হবে। তাহলে এখানে M1 A1 আছে, তাহলে তার পরিবর্তে আমরা কি F1 লিখতে পারবো, M2 A2 এর পরিবর্তে থেকে আমরা F2 লিখতে পারবো। তাহলে দেখো 3 নং হতে এই এম এ এখানে কি করব F1 প্লাস এটার পরিবর্তে কি লিখবো F2 F3, এভাবে করে কি হবে FN, প্রতিটার উপর ভেক্টর চিহ্ন হবে। এটাকে দিলাম আমরা 4 নং সমীকরণ। তাহলে এই 4 নং সমীকরণটা থেকে আমরা কি বলতে পারি, দেখো তো সিস্টেমের মোট ভরের সাথে,
দেখো সিস্টেমের মোট ভরের সাথে যদি আমরা ভর কেন্দ্রের ত্বরণ হচ্ছে কি এ, তাহলে সিস্টেমের মোট ভরটা কি এখানে দেখো মোট ভর হচ্ছে এম, তো সিস্টেমের মোট ভরের সাথে যদি আমরা ত্বরণটা গুণ করি তাহলে এই কণা সমূহের উপর ক্রিয়াশীল বলগুলোর কি ভেক্টর যোগফলের সমান না? এটা কি বল, এটাও বল, এটাও বল, এটাও বল, তাহলে এটা হচ্ছে কি ক্রিয়াশীল বলগুলা। তাহলে কি বলতে পারি আমরা যে এই হচ্ছে মোট ভর, সিস্টেমের মোট ভরের সাথে যদি আমরা এই ত্বরণকে গুণ করি তাহলে এই কণা সমূহের ক্রিয়াশীল বলগুলির কি এই ভেক্টর যোগফলের কি সমান, ক্রিয়াশীল বলগুলির ভেক্টর যোগফলের সমান। তাহলে আমরা এখানে এই লাইনটা দ্বারা কি আমরা এটা বলতে পারি, তাহলে আমরা এটা লিখে দিব। পরবর্তীতে আমরা দেখো এই F1 F2 F3, এই পরিবর্তে আমরা কি একেবারে F ভেক্টরটা লিখতে পারবো, F ভেক্টর লিখতে পারবো, তাহলে এইগুলোর পরিবর্তে আমরা F লিখে দিব। তাহলে আমরা ওই লাইন থেকে আমরা কি বলতে পারি যে 4 নং সমীকরণ হতে বলা যায় যে সিস্টেমটির মোট ভর হচ্ছে এখানে m, তাহলে সিস্টেমটির মোট ভরের সাথে কি আমরা ত্বরণকে গুণ করলাম, তো মোট ভরের সাথে তার ভর কেন্দ্রের ত্বরণের গুণফল হলো কণাসমূহের উপর, তাহলে এই যে কণাসমূহের উপর ক্রিয়াশীল বল হচ্ছে কি F1 F2 F3, তাহলে এই ক্রিয়াশীল বলগুলোর ভেক্টর যোগফলের সমান। কণাসমূহের উপর ক্রিয়াশীল বলগুলোর ভেক্টর যোগফলের সমান। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এখানে হচ্ছে m ভেক্টর ইকুয়াল টু F1 F2 F3, এগুলোর পরিবর্তে আমরা কি লিখতে পারি F ভেক্টর লিখতে পারি। তাহলে F1 F2 এটা হচ্ছে আমরা প্রতিটি কণার জন্য বের করলাম, প্রতিটি কণার জন্য ক্রিয়াশীল বল, তাহলে সেটাকে একসাথে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা কি মোট বলটা পাবো, তাহলে এটা ইকুয়াল টু আমরা কি F লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা আবার কি বলতে পারি, দেখো তো এই Fটা হচ্ছে কি বহিস্থ বল, তাহলে এই বহিস্থ বল F এখানে বিন্দু বল কি m এর উপর ক্রিয়াশীল, এই F বলটা কি এই m এর উপর ক্রিয়াশীল, তাহলে এইটাই হচ্ছে কি সিস্টেমের ভরকেন্দ্র। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে সিস্টেমটা যদি এমন ভাবে গতিশীল হয় যেন এই সমস্ত ভরটা কি এর ভরকেন্দ্রের মধ্যে কি কেন্দ্রীভূত থাকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি অর্থাৎ বহিস্থ বল F একটি বিন্দু বল m এর উপর ক্রিয়াশীল, অর্থাৎ বহিস্থ বল এই Fটা কি এই বিন্দু বল কি m এর উপর ক্রিয়াশীল, তাহলে এটাই হচ্ছে কি সিস্টেমের ভরকেন্দ্র। বিন্দুই হলো সিস্টেমের ভরকেন্দ্র। তাহলে আমাদের লাইনটা কি বলে দিল, সুতরাং আমরা বলতে পারি প্রশ্নে যেটা বলা আছে সেটা বলবে। কোন সিস্টেম এমন ভাবে গতিশীল হয় যেন এর সমস্ত ভরটা কি ভর কেন্দ্রের মধ্যে কেন্দ্রীভূত থাকে, এই হচ্ছে তার ভর, তার মানে এটা হচ্ছে তার কি ভর কেন্দ্র এই বিন্দুটা।
সিস্টেম এমনভাবে গতিশীল হয় যেন এর সমস্ত ভরকেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। আশা করি প্রশ্নটি সকলে বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।